লাগবে, কি পড়া মানে দরকার নাই, এই বিষয়গুলো না মানে গুছিয়ে কেউ আপনাকে এভাবে বলবে না। ফেসবুকে মূলত হচ্ছে অ্যাড আসে এই ছোট ছোট ক্লিপ নিয়ে, যে বিভিন্ন আইএলটিএস টপিকের উপর, লাইক টাইম ম্যানেজমেন্ট ইয়ের উপর, রাইটিংয়ে, রিডিংয়ের স্ট্র্যাটেজি, কী কী টিপস অ্যান্ড ট্রিক্স, এই রিলেটেড ভিডিওগুলো যখন ছোট ছোট ভিডিও আসে, তো এইটা দেখার পরে আই ফেল্ট ইটস কোয়াইট হেল্পফুল ফর মি। ডেফিনেটলি ইট ওয়াজ রাইটিং। আমি রাইটিংয়ে ভালোই দুর্বল ছিলাম। জেনারেলি চিন্তা করি সবার আইএলটিএস স্কোর সম্পর্কে সব থেকে কম স্কোর কিন্তু আসে হচ্ছে রাইটিংয়েই দেখা যাচ্ছে অনেকে 8 পাচ্ছে, 7 পাচ্ছে, আবার অন্যান্য ব্যান্ডে, বাট রাইটিংয়ে এসে 6.5-এর উপরে দেখাটা খুব টাফ। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কিউইডি আইএলটিএস স্টুডেন্ট সাকসেস পডকাস্ট। আজকে আমরা অনেক সময় দেখি যে আমরা ব্যান্ড 7.5 অথবা 8 এই সবগুলো জাস্ট ব্যান্ডটাই দেখে যাই, বাট আমরা কখনো ব্যান্ডের পিছনের স্ট্রাগল এবং ওই স্ট্রাগল ওভারকাম করার স্টোরিটা আমরা কখনোই দেখি না। আজকে আমরা ওই ধরনেরই একটি স্টোরি শুনবো। Assalamu alaikum bhaiya. First of all, congratulations on from QED IELTS for achieving band 7. We're really proud of you. So it was IELTS is a whole journey. So let's start from the beginning. Please introduce yourself to our audience. I'm Tasim Mahmoud Saad. Recently I have achieved overall band 7 in IELTS. আজকে আমি মূলত হচ্ছে আমার জার্নিটা শেয়ার করব, যাতে হচ্ছে ফিউচার অ্যাসপিরেন্টরা এখান থেকে হেল্পফুল হয়। আমরা তোমাকে ব্যান্ড 7 অ্যাচিভার হিসেবে দেখেছি, বাট অ্যাজ আই সেড বিফোর, আইএলটিএস ইজ আ হোল জার্নি অন ইটস ওন। সো আইএলটিএস দেওয়ার মেইন রিজনটা কি ছিল, অ্যান্ড হোয়াট ওয়াজ ইয়োর লাইক ফিলিং when you first started it? First of all, IELTS is the proficient test. So that's just একটা proficiency হচ্ছে মানে নির্ধারণ করার জন্য। তো বাইরে পড়তে গেলে মানে আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি বাইরে পড়াশোনা করব। যখন আমি এইচএসসি এক্সাম দিই, তো যখন আমি এটা নিয়ে ঘাটাঘাটি শুরু করি যে হচ্ছে প্রসেসটা কি, তো সেই থ্রুতে আমি জানতে পারি যে হচ্ছে আইএলটিএস নামে একটা এক্সাম হয় প্রফিসিয়েন্সির জন্য, এইটা হচ্ছে মাস্ট। তো সেই থেকে হচ্ছে আমার প্রিপারেশনটা শুরু, যে আমি ঠিক করি আমি আইএলটিএস প্রিপারেশনটা নিব এবং আইএলটিএস এক্সাম দিব আমি। তো তখন থেকে হচ্ছে আমি জার্নিটা শুরু করি, আমি হচ্ছে জানা শুরু করি আইএলটিএস কি, কিভাবে, কেন, মানে প্রসেসটা কি। তখন থেকে আমার জার্নিটা মূলত শুরু। সো আইএলটিএস এর জার্নি যখন শুরু করলেন, তখন ডিড ইউ ফেল্ট ওভারওয়েলমড বাই ইট, যখন সবকিছু জানলেন যে হোয়াট ইটস অ্যাবাউট? অ্যাকচুয়ালি ওভারওয়েলমিংটা শুরু হয় যখন হচ্ছে আমি পড়া শুরু করি। মানে তখন হচ্ছে সবকিছু একসাথে এত লাগতেছিল যে মানে কি রেখে কি পড়বো, মানে একদম ইট ওয়াজ এ মেস ফার্স্ট অফ অল। তো আস্তে আস্তে আমি এটা অর্গানাইজ করি, আমি হচ্ছে সর্ট আউট করি কি পড়া লাগবে, কি পড়া লাগবে না, কোন কোয়েশ্চেন প্যাটার্নে কোয়েশ্চেন হয়, কি কি টপিক আছে, আমি এগুলো আছে আস্তে আস্তে যখন সর্ট আউট করি, তখন জিনিসগুলো একটু অর্গানাইজড হয়ে যায়। সো প্রপার গাইডেন্স পেতে সমস্যা এটা মাস্ট, কারণ হচ্ছে একটা অ্যাসপিরেন্ট যখন হচ্ছে প্রিপারেশন শুরু করে, তার কাছে হচ্ছে সব ধরনের রিসোর্সই থাকে। সে যেগুলা বই মানে মানুষ কিনতেছে, মানে এখন যেহেতু মানুষ বই কিনে না, কারণ সিরিয়ালস চলে আসছে, বাট পিডিএফ বলেন যেটাই বলেন সবকিছুই হচ্ছে ফ্রি। বাট এত ফ্রির মাঝখানে হচ্ছে বিষয়টা কি, মানে অ্যাকচুয়ালি যে কিভাবে পড়া লাগবে, কি পড়া মানে দরকার নাই, এই বিষয়গুলো না মানে গুছিয়ে কেউ আপনাকে এভাবে বলবে না। এই বিষয়গুলোতে শুরুর দিকে হচ্ছে খুব লাগে, ওভারওয়েলম লাগে, যে মানে সবকিছু একদম একসাথে মানে প্রেশার হয়ে যায়। তো কিউইডি আইএলস কিভাবে খুঁজে পেলেন? এটা আসলে আমি অনলাইনে হচ্ছে মানে ফেসবুকে মূলত হচ্ছে অ্যাড আসে এই ছোট ছোট ক্লিপ নিয়ে, যে বিভিন্ন আইএলটিএস টপিকের উপর, লাইক টাইম ম্যানেজমেন্ট ইয়ের উপর, রিডিংয়ের স্ট্র্যাটেজি, কী কী টিপস অ্যান্ড ট্রিক্স, এই রিলেটেড ভিডিওগুলো যখন ছোট ছোট ভিডিও আসে, তো এইটা দেখার পরে আই ফেল্ট ইটস কোয়াইট হেল্পফুল। আমার কাছে ভালোই লাগছে, অ্যাপ্রোচগুলো স্মার্ট ছিল। তো দেন আই থট এদের কোর্স আমার কাছে মনে হয়েছে ভালো হইতে পারে সেই অর্থে। সো কিউইডি ফলো করার পর আপনার প্রিপারেশনে কোন চেঞ্জটা ফার্স্ট লক্ষ্য করলেন? ফার্স্ট অফ অল যেহেতু একটা গাইডলাইনের মধ্যে আসলে একটু হেল্পফুল হয়, জিনিসগুলো অনেকটা অর্গানাইজড হয়ে যায়, মানে কোন প্রসেসটা, কোন স্ট্র্যাটেজি ফলো করলে মার্ক বাড়তে পারে বিভিন্ন ক্ষেত্রে, টাইম ম্যানেজমেন্ট সহ। মানে আইএলটিএস এর প্রত্যেকটা মডিউলে তো বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন পার্টে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আছে, বিভিন্ন টাইপের কোয়েশ্চেনের জন্য বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি হয়। এই বিষয়গুলো যখন একটা মানুষ সরাসরি আপনাকে বলতেছে, এটা আপনার জন্য একটু হেল্পফুল। নাহলে আপনাকে নিজে থেকে হচ্ছে সবগুলা ফিগার আউট করতে হবে। ইটস এ কোয়াইট টাইম লাগে। তো আপনার স্কোর বাড়ার সাথে সাথে কি কনফিডেন্সও বাড়ছিল, না প্রথমে কনফিডেন্স বেড়েছিল অ্যান্ড দেন দ্য স্কোর?
অ্যাকচুয়ালি আমার হাতে হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন। আমার এক্সাম দেওয়া লাগবে। মানে কনফিডেন্স আমার কাছে ভাই কোনো বিষয় না। আমার এক্সাম দেওয়া লাগবে। শুরুতে অবশ্যই হচ্ছে আমার স্কোর কম ছিল। কারণ আমি শুরু করি হচ্ছে 0 প্রিপারেশন আমি একটা মক দেই। তারপরে হচ্ছে আমার প্রিপারেশনটা শুরু করি। বিকজ আমি জানতে চাইছি যে হচ্ছে আমার মানে সিচুয়েশনটা কি? আমার এটা জানা দরকার ছিল শুরুতে। শুরুতে ব্যান্ড স্কোর অবশ্যই কম ছিল। লাস্টে যখন 7 আমার শুরুতে ছিল 5 এরকম আসতো। মানে ওভারঅল এভাবে আসতো। তো আমি হচ্ছে শুরুতে শুরু করি। শুরুতে অবশ্যই কনফিডেন্স কম ছিল। স্পিকিং এ হচ্ছে অত ভালো হইতো না। মানে আমার কাছে ভালো লাগতো না আরকি। তারপরে হচ্ছে রাইটিং এগুলাতে মার্ক কম আসতো। মানে এরপর আস্তে, আস্তে ঠিক হয়ে গেছে। আমার মনে হয় আজকের এপিসোডের সবচেয়ে বড় লার্নিং এর বিষয়টা হলো যে শুধু পড়লেই ভালো ব্যান্ড স্কোর পাওয়া যায় না, পড়ার পাশাপাশি প্রপার গাইডলাইন এবং প্রপার একটা রোড ম্যাপেরও দরকার হয়। বাট দ্যাট অলসো অ্যারাইজেস দ্য কোয়েশ্চেন যে কিউইডি ফলো করার পর আপনার কোন মডিউলটাতে সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হয়েছিল, রিডিং, রাইটিং, লিসেনিং নাকি স্পিকিং? ফর মি ডেফিনিটলি ইট ওয়াজ রাইটিং। আমি রাইটিং এ ভালোই দুর্বল ছিলাম। মানে আমার কাছে তো সবথেকে রাইটিংটাই কঠিন লাগতো। আর ওভারঅল যদি চিন্তা করি আমরা যদি মানে জেনারেলি চিন্তা করি সবার IELTS এর স্কোর সম্পর্কে সবথেকে কম স্কোর কিন্তু আসে হচ্ছে রাইটিং এ। রাইটিং এই দেখা যাচ্ছে অনেকে 8 পাচ্ছে, 7 পাচ্ছে আবার অন্যান্য ব্যান্ডে। বাট রাইটিং এ এসে 6, 6.5 এর উপরে দেখাটা খুব টাফ। আ এখানেই হচ্ছে আমার মনে হয় একটু ক্রুশাল আর এখানে মানে সবার ইমপ্রুভমেন্ট এর দরকারটা হয়। আর এখানেই দরকার হচ্ছে একটু গাইডলাইনস যে কিভাবে স্ট্রাকচারালি লেখা যায় বিষয়টা। তাহলে এবার আমরা জানবো রাইটিং এর কোন টেকনিকটি ফলো করে সাদ ভাইয়া তার টার্গেট ব্যান্ড স্কোর অ্যাচিভ করতে পেরেছেন। আপনিও যদি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নেক্সট এপিসোডটি মিস করবেন না। থ্যাংক ইউ।